মনোবিজ্ঞান প্রথম পত্র নিয়ে যত ভয় এখনই কেটে যাবে সংশয়। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি ২৬, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমি ফারহান সাদিক বরাবরের মতো এবারও চলে এসেছি তোমাদের জন্য মনোবিজ্ঞানের প্রথম পত্র সাজেশন নিয়ে। এখানে আমরা দেখব কি কি চ্যাপ্টারগুলো পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত মনোবিজ্ঞান প্রথম পত্রে এ প্লাসটা সহজেই অর্জন করতে পারি। তো চলো আমরা ভিডিওতে ঢুকে যাই। তো দেখো, এখানে আমরা শুরুতে আমাদের যে মনোবিজ্ঞান প্রথম পত্রে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলোকে সাজিয়েছি। চ্যাপ্টারগুলো কি কি? মনোবিজ্ঞান পরিচিতি, আচরণ ও আচরণের বিকাশ, আচরণের জৈবিক ভিত্তি, প্রেষণা ও আবেগ, শিক্ষণ ও স্মৃতি, সংবেদন ও প্রত্যক্ষণ, বয়সন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য এবং পরিসংখ্যান পরিচিতি। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া এইখানে 1 2 3 4 করে লেখা, এখানে আবার বাংলায় 1 2 এরকম করে লেখা, এখানে আবার 1+2 2+2, এগুলোর মানে কি? আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পেয়েছি যে এই যে চ্যাপ্টারগুলো, যেমন মনে করে প্রথম অধ্যায় থেকে তোমার প্রতি বছর বোর্ডে মিনিমাম একটা করে সিকিউ কোয়েশ্চেন থাকছে। অর্থাৎ এইখানে হচ্ছে আমরা বুঝিয়েছি যে তোমার কোন অধ্যায় থেকে মিনিমাম প্রতি বছর কয়টা করে সিকিউ কোয়েশ্চেন থাকছে। সো তুমি যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো বা টেস্ট পেপার অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখতে পারবে তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রে প্রতি বছর তোমার প্রথম অধ্যায় থেকে মিনিমাম একটা করে সিকিউ কোয়েশ্চেন তোমার সকল বোর্ডে থাকছে। এভাবে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে মিনিমাম একটা সিকিউ কোয়েশ্চেন পাচ্ছ, তৃতীয় অধ্যায় থেকে একটা পাচ্ছ, চতুর্থ অধ্যায় থেকে একটা পাচ্ছ, পঞ্চম অধ্যায় থেকে একটা পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় থেকেও একটা পাচ্ছ। এখন তোমাদের মনোবিজ্ঞানে কোয়েশ্চেন থাকবে 8টা, সেখান থেকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা কোয়েশ্চেনের। আচ্ছা, এখন যদি এমন হয় দেখা গেল কোনো পার্টিকুলার অধ্যায় থেকে কোয়েশ্চেন আসেনি, বরং দুটো চ্যাপ্টার মিলিয়ে কোয়েশ্চেন এসেছে, তখন কি হবে? এই জন্য আমরা আরো অ্যানালাইসিস করে এটা বের করেছি যে কোন কোন চ্যাপ্টার মিলিয়ে তোমার বোর্ডে সিকিউ কোয়েশ্চেন করা হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি যদি বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার দুটো চ্যাপ্টার মিলিয়ে সিকিউ কোয়েশ্চেন করা হয়, সেক্ষেত্রে তোমার প্রথম দ্বিতীয় চ্যাপ্টার মিলিয়ে একটা সিকিউ কোয়েশ্চেন করতে পারে যদি ইন্ডিভিজুয়াল কোনো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন না করে, অথবা দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন করতে পারে, অথবা দ্বিতীয় চতুর্থ চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন করতে পারে, অথবা দ্বিতীয় যোগ পঞ্চম অধ্যায়ের সাথে একটা কোয়েশ্চেন করতে পারে। অর্থাৎ তোমার যদি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকে যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার শর্ট টাইমে খুবই একটা গোছানো প্রিপারেশন নিতে পারছো। আশা করি আমরা তোমাদেরকে সুন্দরভাবে একটা আইডিয়া দিয়ে দিতে পারছি যে কোন কোন চ্যাপ্টার থেকে মিনিমাম কয়টা করে সিকিউ কোয়েশ্চেন প্রতি বছর বোর্ড এক্সামে থাকছে। আর যদি ইন্ডিভিজুয়ালি কোনো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন না আসে, অর্থাৎ দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা সিকিউ কোয়েশ্চেন করা হয়, সেক্ষেত্রে তোমার কোন কোন চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ তুমি যদি তোমার শুরুর এই 5টা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করে যাও, আশা করি এটাই তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট হবে। আমরা কি শুধু এটুকুই দেখে ক্ষান্ত থাকবো? তা কিন্তু নয়। এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমরা এখন সেটা দেখব। তো চলো দেখে নিই আমরা। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায় যেহেতু ছিল মনোবিজ্ঞান পরিচিতি, মনোবিজ্ঞান পরিচিতির এই অধ্যায় থেকে আমাদেরকে মনোবিজ্ঞানের ধারণা ও পরিসর, তারপরে হচ্ছে মনোবিজ্ঞানের ক্রমবিকাশ, মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তার পরিধি, জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা। অর্থাৎ মনোবিজ্ঞান প্রথম পত্রের যদি প্রথম অধ্যায় থেকে আমরা এই 4টা পয়েন্ট বা এই 4টা টপিক ভালোভাবে গুছিয়ে পড়ে যাই, তাহলে আশা করি প্রথম অধ্যায় থেকে যে ধরনের সিকিউ বা এমসিকিউ কোয়েশ্চেন আসুক না কেন, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ওকে, সো মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই 4টা টপিক পড়ে যায় তোমার জন্য যথেষ্ট। এরপর আসো একটু দ্বিতীয় অধ্যায়টা দেখি। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা ছিল তোমার আচরণ ও আচরণের বিকাশ। এই চ্যাপ্টার থেকে যদি আমরা আচরণের ধারণা, তারপরে হচ্ছে আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের বিবরণ, তারপরে হচ্ছে তোমার আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ জানার মাধ্যমে নিজের ও অপরের আচরণ ব্যাখ্যা, তারপরে হচ্ছে তোমার ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, আবেগীয়, সামাজিক ও নৈতিক বিকাশের ধারা, এবং তোমার নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্য, এবং তোমার ব্যক্তিগত জীবনের নৈতিক আচরণ চর্চায় উদ্বুদ্ধকরণ। অর্থাৎ আমরা যদি 1 2 3 4 5 6 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যদি এই 6টা টপিক পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়টা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো সিকিউ বা এমসিকিউ কোয়েশ্চেন করা হয়, সেটা কিন্তু সবসময় এই টপিকগুলোর ভেতর থেকেই করা হয়। ওকে, সো দ্বিতীয় অধ্যায়ের জন্য আমাদের এই 6টা টপিক পড়াই এনাফ। এরপর আমরা যদি তৃতীয় অধ্যায়ের দিকে যাই, তৃতীয় অধ্যায় আমাদের কি কি পড়তে হবে? তৃতীয় অধ্যায় আমাদেরকে স্নায়ুতন্ত্রের ধারণা, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এইটার থেকে কিন্তু প্রতি বছরই কোয়েশ্চেন আসে, এইটা কিন্তু তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটাও গুরুত্বপূর্ণ যেহেতু তোমার স্নায়ুতন্ত্রের সাথে কানেক্টেড। এরপরে তোমার চিত্রের সাহায্যে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ চিহ্নিতকরণ, এটাও মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ।
এটা থেকেও কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে তোমার আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের প্রভাব। অর্থাৎ তুমি যদি তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে এই ৪টা টপিক যদি সুন্দরভাবে বুঝে পড়ে যেতে পারো, আশা করি তুমি এখান থেকে সিকিউ কোয়েশ্চেন তো কমন পাচ্ছই, প্লাস তোমার এমসিকিউতেও কিন্তু তুমি একটা সুন্দর মার্কস ক্যারি করতে পারবে। ওকে, সো ৩য় অধ্যায় কমপ্লিট করার জন্য এই ৪টা টপিক যথেষ্ট। এরপরে কি আছে? এরপরে আমরা যদি একটু চতুর্থ অধ্যায়ের দিকে তাকাই, চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদেরকে প্রেষণা ও আবেগ নিয়ে কথা বলে। সো এই চ্যাপ্টারে আমাদেরকে প্রেষণার ধারণা ও আচরণের সাথে সম্পর্ক নিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে। তারপর তোমার প্রেষণা চক্র, আচরণের উপর প্রেষণার প্রভাব, এরপরে হচ্ছে তোমার আচরণের জৈবিক ও সামাজিক প্রেষণাসমূহ, তারপরে হচ্ছে আবেগকালীন পরিস্থিতির ধারণা, এরপরে তোমার আবেগের ধারণা, তারপরে হচ্ছে তোমার আবেগকালীন সময় শারীরিক আচরণগত পরিবর্তনসমূহ চিহ্নিতকরণ এবং নিজের আবেগকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ। অর্থাৎ তুমি যদি এই চতুর্থ অধ্যায় থেকে মোটামুটিভাবে এই 5টা টপিক পড়ে যেতে পারো, তাহলেই হচ্ছে তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের প্রিপারেশন একদম ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আসলে আমরা একটু পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টারে কি আছে? পরের চ্যাপ্টার হচ্ছে তোমার শিক্ষণ ও স্মৃতি। এই চ্যাপ্টার থেকে তোমার অবশ্যই শিক্ষণের ধারণাটা সম্পর্কে জানতে হবে, কেননা যেহেতু এটা চ্যাপ্টারটাই শিক্ষণ সম্পর্কে। তারপর হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তিক শিক্ষণের ধরন, তারপরে হচ্ছে তোমার শিক্ষণ ও কার্য সম্পাদনের পার্থক্য সমূহ, এরপরে তোমার স্মৃতি সংগঠনের প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমার স্মৃতিকে উন্নত করার কৌশল, বিস্মৃতির কারণ এবং তোমার মনে রাখার প্রক্রিয়া সমূহ, বাস্তব জীবনে প্রয়োগ এবং তোমার তাৎক্ষণিক স্মৃতির প্রসরণ নির্ণয়। স্পেশালি তাৎক্ষণিক স্মৃতির প্রসরণ নির্ণয়, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। একটু আগে যেমন আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন, তারপরে কেন্দ্রীয় প্রান্তীয়, ওই কোয়েশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে তোমার এই তাৎক্ষণিক স্মৃতির প্রসরণ নির্ণয় এইটাও কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে মোটামুটিভাবে এই 6টা টপিক কমপ্লিট করে যাও, তাহলেই তোমার একদম পঞ্চম অধ্যায়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে যদি হচ্ছে আমরা সংবেদন, প্রত্যক্ষণ এবং মনোযোগ সম্পর্কে ধারণা, তারপরে হচ্ছে তোমার সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য, তারপরে হচ্ছে তোমার মনোযোগের ব্যক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ উপাদানসমূহ বর্ণনা, তারপর হচ্ছে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ উপাদানসমূহের যথোচিত প্রয়োগ, তারপর হচ্ছে তোমার প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহ, এরপর হচ্ছে তোমার প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহের প্রয়োগ, তারপর হচ্ছে তোমার ভ্রান্ত প্রত্যক্ষণ। তুমি যদি মোটামুটিভাবে তোমার ষষ্ঠ অধ্যায় থেকে এই 7টা পয়েন্ট পড়ে যেতে পারো, তাহলেই তোমার মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রপারলি কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এর ভেতর থেকে তুমি তোমার সকল সিকিউ কোয়েশ্চেন এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো পেয়ে যাচ্ছ। তোমাদের যেহেতু 8টা কোয়েশ্চেন থাকবে, 8টা কোয়েশ্চেনের ভেতর 5টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম 5টা চ্যাপ্টার খুবই ভালোভাবে গুছিয়ে পড়ে যেতে পারো, এবং আমরা তোমাকে যে যে নির্দিষ্ট টপিকগুলো দেখিয়ে দিয়েছি, এই টপিকগুলো সম্পর্কে যদি প্রপার একটা ধারণা রাখতে পারো, আশা করি এটুকুই তোমার মনোবিজ্ঞানের প্রথম পত্রের A+ প্রাপ্তির জন্য যথেষ্ট হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রেজাল্টের পরে। আসসালামু আলাইকুম।